এই পথে যখন আমি যাই, আরে মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। আলতা রাঙা পাই, আবার নূপুর পড়েছে। আলতা রাঙা পাই, আবার নূপুর পড়েছে। বোরকা পরা মেয়ে পাগল করিছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করিছে। আরে এই যে, কে কে আপনি? আমার হাত ছাড়ুন, নইলে কিন্তু আমি চেঁচাবো। চুপ করে চলো আমার সাথে। সামনে থেকে একটা অজানা ছেলে এসে টেনে নিয়ে যাচ্ছে মাহাকে। আরো কয়েকজন ছেলে। প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল মাহা আর তিশা। তিশাদের বাড়ি আগে আসে মাহাদের পরে। বেশ আরেকটু হেঁটে যেতে হয় একা। তাদের এক সিনিয়র মাহাকে বেশ পছন্দ করে। বেশিরভাগ দিন মাহাদের পিছু নেয়। আজ নেই। মাঝ রাস্তায় 5 কি 6টার মতো বকাটে ছেলেরা স্মোক করছিল। তাদের মধ্যে দুটো ছেলে মাহার পিছু করছে বেশ কিছু সময় ধরে। হাবভাব বেশ সুবিধের মনে হচ্ছিল না। তাছাড়া তাদের মধ্যে একটা ছেলে কিছুদিন আগে একটা মেয়েকে তুলে নিয়ে খুন করেছিল। মাহা বেশ দ্রুত পা চালালেও তাদের চোখ এড়াতে পারল না। ছেলে দুটো প্রায় তার কাছাকাছি চলে এসে মাহার হাত ধরে টানাটানি করতেই একটা অচেনা অচেনা যুবক এসে সামনে দাঁড়ালো। বকাটে দুজন হাত ছেড়ে দিতেই যুবকটি মাহার হাত ধরে টেনে দ্রুত পায়ে সামনে টেনে নিয়ে যাচ্ছে। মাহা তখনই যে ভয় পেয়েছিল, আবার এই ছেলেটার কাণ্ডে আরো ভয় লাগছে। গলির কিছু সামনে আসতেই মাহা ঝাঁকি দিয়ে হাত ছাড়িয়ে নিল। লাল শর্ট পরা, কোনই পর্যন্ত হাতা গোটানো, ডিজাইন করে কাটা চুল, তাতে আবার দুটো বিট দেওয়া। অন্যান্যদের ছাপড়ি লাগে, তবে তাকে বেশ স্যুট করেছে। রংচটা জিন্সের প্যান্ট পরা, মোটামুটি চকচকে গায়ের রং, উজ্জ্বল শ্যামলা চোখে কালো সানগ্লাস, হাতে ঘড়ি। সে ঘুরে তাকাতেই মাহা বলল, কে আপনি? হাত ধরে টেনে কোথায় নিয়ে যাচ্ছিলেন? তোমাকে বাঁচানোর চেষ্টা করছিল। ছেলেগুলো ভালো নয়। একা একা চলাচল করো না এই পথে। জনমানবহীন রাস্তা, দুর্ঘটনা ঘটতে পারে। এমনিতে কাউকে বাঁচাই না, তবে কিন্তু কে আপনি? এলাকায় তো আগে দেখেছি বলে মনে হয় না। আবু শালার সিকান্দারের ছেলে। এ রাস্তায় কমই আসা হয়। আবু শালার সিকান্দার মানে? আপনি মেয়রের ছেলে? সিয়াম শিকদার? না, সামির সিকান্দার, ছোট ছেলে সামির সিকান্দার। ও, সাহায্যের জন্য ধন্যবাদ। বাড়ি যাও। জি। বলেই মাহা সামনের দিকে হাঁটা দিল। স্বামীর আবার পিছু ডেকে জিজ্ঞেস করলো, ও বোরকাওয়ালি, ও বোরকাওয়ালি ম্যাডাম, শোনো মেয়ে, তোমার নাম কি? পিছু ঘুরে মাহা বলল, মাহাদিবা ফারনাজ মাহা। স্বামীর মাথা দোলালো। মাহা উল্টো ঘুরে চলে গেলে স্বামীরও বাঁকা হেসে উল্টো পথে পা বাড়ালো। তারপর সোজা বাইক ছুটিয়ে রোড নাম্বার 13-তে চলে গেল। আলিশান এক আধুনিক ও পুরনো আমলের মিক্স বাড়ির প্রাঙ্গণ পেরিয়ে বাইক দাঁড় করিয়ে সানগ্লাস মাথায় তুলে ঠোঁটের সিগারেটটা আঙ্গুলে ধরে চাবি ঘোরাতে ঘোরাতে বাড়ির ভেতরে ঢুকে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। ফর্সা ছিমছাম পাতলা গড়নের সুন্দরী এক মেয়ে ছুটে এলো। তার নাম ইনায়া, স্বামীরের চাচাতো বোন। মনে মনে স্বামীরকে ভীষণ পছন্দ করে সে। স্বামীর তাকে দেখে ভ্রু নাচিয়ে অট্ট হাসি দেয়। কিরে ইনু? কোথায় গেছিলে স্বামীর ভাই? লাইন মারতে। যাবি সাথে? আপনি নিলে তো জাহান্নামেও যাব। ঢং, যা ভাগ। এক গ্লাস পানি নিয়ে আয়, যা। তার উপরে উঠে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, মুখে একরাশ হাসি নিয়ে। গোসল সেরে বেরিয়ে স্বামীর আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে মুছতে বাঁকা হেসে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, আসলেই কি আমি এত ভালো? বাব্বা, মেয়েটার চোখ দুটো দেখতে ভারী সুন্দর ছিল। জোড়া ভুরু না, ছাড়া ভুরু না, বাঙ্গি মারা ভুরু। মাহা, মাহা যেহেতু পর্দা করে, তার চেহারা কেউ সহজে দেখতে পায় না। ইনায়া নিজের ঘরে ফোনে স্বামীদের ছবি বের করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। ছোট পিঠ অব্দি রেশমি চুলগুলো ছড়িয়ে যায় বিছানায়। ছবিটাতে হাত বুলিয়ে গান গায়। যারা অ্যাপ থেকে গল্প পড়তে চান তারা এখানে ক্লিক করুন, অথবা প্লে স্টোর থেকে রোমান্টিক গল্প অ্যাপ ইনস্টল করুন। রুক্ষ এলোমেলো চুলগুলোই মনটা চাই যেন হাত বোলোই। দু হাতে আদর করি মুখটাকে, হৃদয়ে বেঁধে রাখি সুখটাকে।
তোমাকে দেখি না শুধু ফেলে চোখের পলক। হেই যুবক, রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা। রাখো না কেন ডেকে ওই দুটি চোখ? হেই যুবক, আয় হায় সামিন শিকদার, কবে যে আপনাকে নিজের করে পাবো? আর তো সহ্য হয় না। ইস, এই বান্দে মাগি, বাইরে কোন ভাতের সাথে ভাপ মারাতে গেছিলি রে? কলেজ কখন ছুটি হয়? কাল থেকে আর কলেজ যেতে হবে না তোকে। যা গিয়ে 5 মিনিটের বাসনগুলো ধুয়ে দিবি, নয়তো আজ তোকে গেলাবো। দাঁড়া। বাপমা মরা মাহাকে বড্ড ভয়ানক নির্যাতন করে চাচি আর চাচাতো বোনটা। চাচা বিদেশ থাকে, বাড়ির সবার খোঁজ নিলেও মাহার খোঁজ নেয় মাসে একবার কি দুইবার। মৃত্যুযাত্রী ভাইকে কসম কেটেছিলেন যে মাহাকে পড়াশোনা করাবেন, তাই জবরদস্তি তাকে সহ্য করে সবাই। চাচাতো ভাই মহিবটা একটু অন্যরকম, সে অনেক আগে থেকে মাহাকে ভালোবাসে। অপেক্ষা শুধু মাহার ইন্টার পাশের, তারপর জোর করে হলেও মাহাকে বিয়ে করতে চাই মহিব। মাহার প্রতি মহিবের আচরণও খুব সুন্দর। মহিব থাকলে চাচির অত্যাচার কিছুটা কমে। থালা বাসনগুলো ধুয়ে কাপড়গুলো কেচে ছাদে শুকোতে দিয়ে সে ঘরবাড়ি মুছে গোসল শেষে এসে পাতিলের তলার পোড়া ভাত আর ঘাটাঘুটি তরকারি দিয়ে খেয়ে ঘরে গিয়ে পড়তে বসে মাহা। তার জীবনের লক্ষ্য এখন একটাই, তাকে যেইভাবেই হোক ল নিয়ে পড়তে হবে, বাবার স্বপ্ন পূরণ করতে হবে। চোখের জল মুছে আবারও পড়ায় মন দেয় মাহা। বাইরের কোনো কিছু মনে থাকে না, স্বামীর সিকান্দারের কথাও মনে রইল না। কেটে যায় 9 মাস। মিড টেস্ট পরীক্ষার ফলাফল দিয়েছে আজ। বরাবরের মতোই মাহা ফার্স্ট হয়েছে। হঠাৎ বাইরের শোরগোল শুনতে পাওয়া গেল। একদল ছেলে তুমুল মারামারি করছিল। সেই মুহূর্তে শিয়াম সিকান্দার সেখানে পৌঁছতেই সব বন্ধ হয়ে যায়। কিছু সময়ের মধ্যেই সে পরিস্থিতি সামলে ফেলে। সে মাহাদের সিনিয়র, সুদর্শন চেহারা, মিষ্ট ভাষা দেখে মাহার তাকে খুব ভালো লাগে। তবে সে কখনো শিয়ামকে নিয়ে বেশি ভাবে না। তার মতো মেয়ের শিয়ামের মতো ছেলেকে নিয়ে ভাবা উচিত না। শিয়াম সিকান্দার তার বাবার সবচেয়ে আদরের সন্তান। এলাকার সবার পছন্দের মাহা কেন বাদ যাবে? শিয়াম এসে তাকে প্রথম হওয়ার শুভেচ্ছা জানিয়ে যায়। মাহা এক পলকে তাকিয়ে রয়। সামনাসামনি কখনো দেখেনি শিয়ামকে সেভাবে। তবুও সে বুদ্ধিমতী। তার জীবনের একটাই লক্ষ্য, যে করেই হোক সে ল নিয়ে পড়বে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। একদিন না একদিন ঠিক চাচির অত্যাচার থেকে মুক্তি পাবে। রাজশাহী ভার্সিটির শিক্ষক সহ সবাই মাহাকে বেশ পছন্দ করে। এই যুগের হয়েও মেয়েটা কি সুন্দর, শালীন, ভদ্র আর স্মার্ট। হঠাৎই মাহার চোখ যায় ভার্সিটির সাবাস বাংলাদেশ স্মৃতিস্তম্ভের সামনে। একদল বকাটের মতো ছেলের দল বাইকের ওপর বসে জুনিয়রদের র্যাক দিচ্ছে। একজনকে কানে ধরিয়ে উঠবোস করাচ্ছে, কয়েকজনকে মূর্তির মতো করে দাঁড় করিয়ে রেখেছে। মাহা বেশ বিরক্ত হয়। সে না দেখার ভান করে চলে যেতে লাগলে বাইকের ওপর বসে থাকা স্বামীর নামের ছেলেটা তাকে ডেকে বলে, হ্যালো, ও বরখু আলী ম্যাডাম। দুটো মেয়ে গিয়ে ঘিরে ধরে, বলে, নিজে হেঁটে যাবে না কোলে নেব? বেশি খুঁতখুত করো না, ভাই প্রতিদিন এখানে বসে না, আজ এই বছরের 5ম বার। গায়ে হাত তুলতে মানা করে। মাহা বাধ্য মেয়ের মতো যায়। মনে পড়ে এ তো সেই, কি যেন নাম, স্বামীর সিকান্দার, মেয়রের ছেলে। বড্ড অবাক হয় মাহা। এই তো সেদিন বাঁচিয়েছিল, আর আজ? মাহার ভুরু একটু কাছাকাছি দেখে মনে হবে জোড়া ভুরু, তবে জোড়া নয়। ওপর থেকে নিচ পর্যন্ত কালো পর্দায় ঢাকা মাহার শুধু চোখ আর ভুরুটুকুই বের হয়ে থাকে। তার পাশে থেকে কাশিম নামের এক ছেলে বলল, মুখ খোলো, থোবড়াটা একটু দেখাও। স্বামীর সানগ্লাস নাচিয়ে রাজশাহীর ভাষায় বলল, আব্বে ওই কাইসা, মুখ দেখে কি করবি রে? ঝালর তুললে যদি বোমটম বাইর হয়, চিন্তা কইরেছিস? কথা তো ঠিকই বলছো ভাই। সানগ্লাস চোখে দিয়ে স্বামীর বলল, এই সুরি, বড় ভাইদের সালাম দিতে হয় জানো না? দাঁড়ায় আছো কেনে? সালাম করো। পা ছুঁয়ে সালাম করতে হয় না। তুমি পর্দা করো? জি। খুব ভালো, তোমার পর্দা চিরস্থায়ী হোক, জান্নাতবাসী হও। আচ্ছা, টুক করে একটু নিকাবটা তোলো, যাতে জান্নাতে গিয়ে তোমাকে চিনতে পারি। পেছনে দাঁড়িয়ে থাকা চেলারা সব হো হো করে হাসতে লাগলো। আচ্ছা, তাইলে এক কাম করো, কাইসা গান বাজা। জি ভাই। নাচো, যে সুন্দর গোলজামা, নাচলে সুন্দর বাঙ্গির মতো ফুলে উঠবে, ভাল লাগবে দেখতে। নাচো। আমি কোনো ডান্স আর্টিস্ট নই যে নাচবো। এখানে বসে
র্যাগিং করছেন, বাড়িতে মা বোন নেই? আছে, আছে তো। মা বোন আছে, বউ নেই। বউ হয়ে যাও। হবে বউ? দেনমোহর দেব। এমনভাবে বলছেন যেন দেনমোহর বাচ্চাদের চকলেট। বাব্বা, মুখের বুলি তো পপকর্ন রে বাবা। এগিয়ে গিয়ে মাহার হাত ধরে সামনে টেনে বলল, তোমাকে নাচতেই হবে জুনিয়র ছুরি। নাচো। অতগুলো ছেলের মাঝে মাহা ঠাস করে স্বামীরের গালে চড় মেরে দিল। সবাই হাঁ করে তাকিয়ে রইল। স্বামীর ঘাড় ঘুরিয়ে বলল, ওয়াও, ভালোই সাহস তোমার। জানো আমি কে? সেই মুহূর্তে মুহিব ডাক দিল। এগিয়ে গেলে স্বামীর বলল, মহিব না? হ্যাঁ ভাই, ভালো আছেন? বোকা চোদারা কেমন আর থাকবে। কে বে এটা? চাচাতো বোন। বুঝিয়ে বলে দিস, আমার পরিচিত। দেখাশোনা হতেই থাকবে। মা, এটা স্বামীর সিকান্দার ভাই, কেমিস্ট্রিতে মাস্টার করছে। আবু সালার শিকদারের ছোট ছেলে আর ক্ষণস্থায়ী ছাত্রলীগের সভাপতি। মাহা কোনো জবাব না দিয়ে চলে যায়। স্বামীর মহিবের ঘাড়ে হাত দিয়ে বলে, বাড়িঘর আছে? এখনো পুড়ে নাই? এরকম আগুন কি দিয়ে পাইলছিস বে? মহিব কিছু বলল না। স্বামীর তাকে যেতে দিল। এক পলকে তাকিয়ে রইল সেদিকে। গালে হাত দিয়ে বলল, মালটার হাতে পাওয়ার আছে মাইরি। কাশেম ডেকে বলল, ভাই চলেন, বড় ভাই ডাকছে। ভার্সিটি থেকে ফিরতে আজও লেট হয়েছে মাহাদের। সাথে মহিব থাকায় আসমা বেগম কিছু বলতে পারলেন না। মহিব মাহাকে জিজ্ঞেস করলো, স্বামীর শিকদার তোকে রেক দিয়েছে? হ্যাঁ, কি করতে দিয়েছিলি? নাচতে বলেছিল। তুই কি করলি? নাচিয়েছি। মানে? আসমা বেগমের ডাক শুনে মহিব ভেতরে চলে গেল। মাহা চলে গেল রান্নাঘরে। রাতের রান্না করতে হবে। পরের দিন চাচাতো বোন মধুর জন্য পাত্রপক্ষ এসেছে। যখন মাহা চা দিয়ে ভুলবশত মুখের থেকে কাপড় সরে গেলে পাত্রের মা বললেন, এই মেয়েটার বিয়ে হয়েছে? ভারী সুন্দর দেখতে তো। এটা কে? আসমা বেগম জবাব দিলেন। ও ও আমাদের কাজের মেয়ে। মাহা মুখ ঢেকে বলল। কাজের মেয়ে, তবে সম্পর্কে ভাসুরের মেয়ে আমি। উপস্থিত সকলে কেমন বাঁকা চোখে তাকিয়ে বলল। মিথ্যা বলার প্রয়োজন নেই, আমরা মধুর বিয়েরই সম্বন্ধ নিয়ে এসেছি। আসমা বেগম হাঁপ ছেড়ে বাঁচল। মাহা ভেতরে গিয়ে চোখের পানি মুছে আবার পড়তে বসলো। কদমতলা মোড়, রাজপাড়া, রাজশাহী, সিকান্দার বাড়ি। ইনায়া উপর থেকে নিচে তাকিয়ে দেখছে। নিচে একপাশে স্বামীর শিয়াম, কাশেম সহ আরো কয়েকজন, আর এক পাশে অন্য দলের সভাপতি তিহান, শায়েক আর কয়জন। মাঝখানে বসা মেয়র আবু সালার সিকান্দার, এমপি তামিম খন্দকার, নির্বাচন সভাপতি রাকিব দেওয়ান রাগীর বয়সী স্বামীদের চেয়ে সিনিয়র হবে, দেখতে বেশ হ্যান্ডসাম। এমপি তামিম খন্দকার বলল, তোরা এবারে কোনো গ্যাঞ্জাম করবি না। শিয়াম বলল, আমরা গ্যাঞ্জাম বাঁধাই না। আজকে তো ওদের সাথে একটু ভালো বাসাবাসির কথা বলবো, গান বাজাবো, নাচবো, নাচাবো, তাই না সামির? হ্যাঁ, আরে কিসের ঝামেলা? এই তোরা নাচ। এমন গান বাইর করছি না। কিরে শায়েক, নাচবি তো না? কেন নয়, বাজা গান কেমন বিট লাগাচ্ছিস বে দেখবো না? স্বামীর বাঁকা হেসে বলল, অবশ্যই। শুধু তুই কেন, পুরা নৌকা, ধানের শীষ, পাখা, হাতুর, লাঙ্গল নাচের তালে নৌকা শীষ হয়ে যাবে। কাইসা পদ্মায় আইসিসিস, বাইসা গান লাগা। কাশিম গান বাজাতেই স্বামীর তার পরনের নীল লুঙ্গি উঁচিয়ে নাচা শুরু করলো। সাথে বাকি ছেলেরাও। শিয়াম সরে দাঁড়ালো। তিহান, শায়েক ওরাও নাচতে লাগলো। কিন্তু একটু পরই যখন লিরিক কানে ঢুকলো, প্রতিপক্ষের সবাই থেমে গেল। স্বামীর আর কাশেম তখন কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। স্বামীর সহ সকলে তাল মিলিয়ে চিৎকার করে বলতে লাগলো, এই জয় বাংলা, জিতবে আমার নৌকা। জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা, নাই কোনো টেনশন। 16 কোটি মানুষের একটাই নিবেদন, জিতবে নৌকা, জিতবে জনগণ। শালার সিকান্দার মুখ চেপে হাসলেন। শিয়াম তার পাশেই দাঁড়িয়ে। স্বামীর তখনও কাশেমের সাথে লুঙ্গি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাচছে আর চেঁচাচ্ছে, জয় বাংলা, লুঙ্গি গেল সামলা। জয় বাংলা, হাসু আপার সালাম নিন।
জয় বাংলা, আমরা বাংলার কামলা। তামিম খন্দকার ইশারা করায় গান বন্ধ করে দিল রাগিব দেওয়ান স্বামীর বলল, কি এমপি সাহেব, বলছিলাম এমন ডিজে লাগাবো যে বিপক্ষের লোকও নাচবে, তিহান সহ সকলে মুখ কালো করে বেরিয়ে যায়, চোখের ইশারায় হুমকি দিয়ে যায়, বাইরে আহিস খালি দেখে লিব। ওপর থেকে নিচে নেমে এলো ইনায়া, স্বামীরের বোন সাথী, তার মেয়ে ইতি। ইতি ইনায়ার হাত ছেড়ে দৌড়ে স্বামীরের কাছে গিয়ে বলল, মামাই গানটা আবার দাও না, আমিও নাচবো। স্বামীর লুঙ্গি ছেড়ে বলল, अरे अभी तो पार्टी शुरू हुई है, कैसा लगानो का। আবারও গান। শিয়ামের পাশে গিয়ে সাথী দাঁড়িয়ে থাকে আর হাততালি দেয়। কাশেম ইতিকে ঘাড়ে তুলে নেয়। স্বামীর ইনায়ার হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে থাকে। ইনায়াও নাচছে। যেখানে স্বামীর আছে সেখানে তার চিন্তার কিচ্ছু নেই। কিছুদিন পার হয়। ভার্সিটিতে আবার একদিন ভুলবশত মাহার সাথে স্বামীরের সাথে দেখা। সাথে শিয়াম ছিল, তাই স্বামীর আজ একটু শান্ত। স্বামীর বেশ লক্ষ্য করলো মাহা শিয়ামের সাথে বড্ড নরম সুরে কথা বলছে, তবে সেটাই বেশি মন দিল না। পুরোটা সময় স্বামীর মাহার চোখের দিকেই তাকিয়েছিল। মাহা চলে যাওয়ার পর স্বামীর জিজ্ঞেস করলো, ভাই তুমি ওরে চেনো? হ্যাঁ, ও তো মাহাদিবা, মুহিবের চাচাতো বোন সম্ভবত। বড্ড ট্যালেন্টেড স্টুডেন্ট, বুঝছিস? অনার্স 2য় বর্ষে সম্ভবত। মুহিবের চাচাতো বোন, আচ্ছা। তুই কি করে চিনিস? আরে এটাই তো সেই আইটেম, ডলা দিয়ে আমার ধলা গাল লাল করে দিয়েছিল। মুহিবের জন্য কিছু বলিনি, নয়তো সেদিনই কিছু না। ভালো কথা, আজকে একটু মুহিবদের বাড়ি যাবি। তুই কাশেম আর রনিকে সাথে নিয়ে আসিস। ওই মুহিবের আব্বা বিদেশ থেকে এসেছে আজ 3 দিন। ওনার কাছ থেকে একটা চিঠি পাওয়ার ছিল, আব্বা যেতে বলেছে। তুমি কোনটে যাইবা? ওই আমি একটু সিএনবি এর দিকে যাব। ও ঘন্টি বেজেছে, ভাইকে ভাবি ডেকেছে, চোখ ইশারায় ভাইয়ের মন গলেছে। যাও যাও, চলো তোমায় নামিয়ে দিয়ে বাড়ি চলে যাব। তারপর দুই ভাই মিলে বাইকে চড়ে সোজা সিএনবি। ভার্সিটি থেকে অনেকটা দূরে। শিয়ামকে নামিয়ে দিয়ে স্বামীর বাড়ি চলে যায়। শিয়াম পেছন থেকে ডাকতেই একটা হলুদ গাউন পরা মেয়ে পেছনে ঘুরে তাকায়। এতক্ষণে আসার সময় হলো? আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। সরি নুসরাত। নুসরাত, শিয়াম সিকান্দারের 3 বছরের ভালোবাসা। বিয়ের কথাবার্তা চলছে, মানে দুজন এখন উঠবি একে অপরের। শিয়ামের কথা মতো স্বামীর কাশেম আর রনিকে সাথে নিয়ে মুহিবদের বাড়ি গিয়েছে। কদমতলী মোড় থেকে সামান্য দূরত্ব, ভাটাপাড়ায়, সেখানেই মাহাদের বাড়ি। বাড়ি গিয়ে প্যান্ট বদলে নীল লুঙ্গি পরে এসেছে। আজমা বেগম তাদের বসতে বললেন, তিনি আগে থেকেই চেনেন তাদের। ঠুকুর নুকুর শব্দ শুনে স্বামীর রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলো মাথায় ওড়না দিয়ে উল্টো ঘুরে এক মেয়ে, মোটামুটি ভালোই লম্বা। পায়ের নুপুরের দুটো বেল খুবই ধীরে ছনছন করে শব্দ করছে। কাশিমের ডাক শুনে স্বামীর আবার ফেরত চলে যায়। মুহিবের বাবার সাথে কথা বলার পর স্বামীর মুহিবের খোঁজ করতে করতে বলল, মধু বলল, উপরে আছে, মাহার ঘরে। স্বামীর নিঃশব্দে ওপরে চলে যায়। 2 তলার 2 নাম্বার রুম থেকে ভেসে আসছে মুহিবের কণ্ঠ, সম্ভবত কাউকে ইংরেজিতে কিছু বোঝাচ্ছে। স্বামীর বরাবরই ঘাড় তেরা। কোনো অনুমতি না নিয়ে হুট করে রুমে ঢুকতে লাগলে একই সময় রুম থেকে বের হতে যাওয়া মাহার সাথে স্বামীরের ধাক্কা লেগে যায়। স্বামীর তার মুখের দিকে না তাকিয়ে নিচে পড়ে যাওয়া চিঠির খামটা তুলে বিরক্তিকর স্বরে বলে, ধ্যাত বাড়া, দেখে চলতে পারিস না, ফকির নির্ঝি। তারপর উঠে দাঁড়িয়ে মাহার চেহারা দৃশ্যমান হতেই স্বামীরের চোখ আটকে যায়, না চাইতেও মুখ দিয়ে বেরিয়ে যায়। মার হাবা। মাহা চট করে মুখ ঢেকে ফেলে। ঘর থেকে বেরিয়ে যেতেই স্বামীর শুষ্ক একটা ঢোক গিলল। পেছন থেকে মুহিব বলল, সামির ভাই, তোকে সিয়াম ভাই দেখা করতে বলেছে, আর এটা ধর। এটা কি ভাই? লিলে লে, লালিলে লালে। বলেই স্বামীর একটা চিঠির মতো কিছু টেবিলে রেখে বলে, মাহাদিবার বাবা মাও কি এখানেই থাকে? ওর বাবা মারা গেছে অনেক দিন ভাই। ও ইনশাল্লাহ। পেছন থেকে কাশেম বলে, ভাই ইনশাআল্লাহ না ইন্নালিল্লাহ। চুপ বাঙ্গির নাতি, আমি যা বলবো তাই।
ইনশাল্লাহ বলার কারণ মরছে যেহেতু, তাহলে টপকে যাওয়ার পরেই দেখা হবে আর কি। কলজাটা ফাইটটা গেল ভাই। আরে দিল পে লে লিয়া ইয়ার। মহিব চুপ করে হাসছে। কাশেম এখনো হিসাব মেলাতে ব্যস্ত। তারা বের হওয়ার সময় মাহাও বের হলো। আবারও স্বামীরের চোখ মাহার চোখ দুটোর দিকে আটকে গেল। নিজে নিজেই নিকাবের ওপর থেকে মাহার চেহারা মাপ করতে লাগলো। কিছুটা পথ একসাথেই গেল তারা। মাহার সামনে, স্বামীর, কাশেম আর রনি পেছনে। বাইকের কাছে গিয়ে স্বামীর ঠোঁটে সিগারেট ধরিয়ে চোখের সানগ্লাস খুলে কাশেমের হাতে দিল। কাশেম তার মুখ দেখে বলল, কি হয়েছে ভাই? চোখ মুখে এমন চিন্তা চিন্তা ভাব। স্বামীর একটু কাশার ঢং করে হাস্যকর ভঙ্গিতে বলল, এই পথে যখন আমি যাই, আরে মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পাই আবার নুপুর পড়েছে, আলতা রাঙা পাই আবার নুপুর পড়েছে, বোরকা পরা মেয়ে পাগল করিছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করিছে। রনি পাকা হেসে বলল, প্রেম করাতে ঢুকার আগে বলছেন ভাই, ওই অপরাধের জামিন নাই, কয়টি প্রেম করবো? বেশি বোঝো শালা, এখনো জ্বরের শোরটাই তুলতে পারতেছি না, পিরিত মারাচ্ছে। বাড়ি যা। বাড়ি ফেরার পর ইতি দৌড়ে এসে কোলে চড়ে। মামাই কোথায় গেছিলে? মারা খেতে। মারা কি খুব মজা? একের সেই মজা, জাক্কাস। আমিও খাবো। আচ্ছা, বড় হয়ে যে কোনো একটা দলে ঢুকে যাস, রোজ খেতে পারবি। আচ্ছা। ইনায়ার মা সুফি বেগম খেতে ডাকলেন। টেবিলে বসেই স্বামীর চোখ মুখ ভেঙচিয়ে বলল, খাসির মাংস তোমার কি আমারে খেতে দিতে কষ্ট হয়? তুমি জানো না আমি এসব খাসি পাঠার মাংস খাই না, সাথে আবার ইলিশ মাছ। মন চাইছে পুরো টেবিলটা উল্টে দেই। ইনায়া দৌড়ে এসে বলল, হ্যাঁ জানি, আজ শনিবার, শনিবারে এই গোস খেলে আপনার পেছনে শনি দৌড়ে বেড়ায়। এই যে ধরেন। ইনায়ার হাতে এক বাটি সিদ্ধ ডিমের তরকারি। স্বামীর বাম গালে হেসে বলে, ওয়াইফ ম্যাটেরিয়াল অফ দ্য ওয়ার্ল্ড, দে। কথাটা কানে ঢুকতেই ইনায়ার মন মস্তিষ্ক ফুরফুরে হয়ে যায়। স্বামীরের এই অগোছালো ভাবটা ইনায়ার জন্য বড্ড আপন। যখনই কিছু খুঁজে পাবে না, ইনায়া খাবার পছন্দ না হলে ইনায়া সবকিছুর হেল্পার ইনায়া। শিয়াম জিজ্ঞেস করছে, কিরে তোকে নাকি কোন মেয়ে পাগল করেছে? বোকাচোদারা এটাও বলেছে। কিন্তু কে? চরওয়ালি। মাহা, চর খেয়ে দেওয়ানো হয়ে গেলি নাকি? না ভাই, চেহারা দেখছি একের মার্কা মারা থোবরা, ঝকঝকা পানি সুন্দরী। আগুন সুন্দরী শুনেছিলাম, এই পানি সুন্দরীর ইতিহাস কি? দেখ, পানির সংকেত হলো H2O, সে হলো হাইপার, হাবিবি, অস্থির। হইল না দুইটা H একটাও, H2O মানে পানি। তাছাড়া বেডি পরিষ্কার পানির মতো ঝকঝকা সুন্দরী। তাইলে বলো কি সুন্দরী? ঝকঝকা পানি সুন্দরী। কারেক্ট, তুমি পাস। যাও নেক্সট। শিয়াম ঘাড় ঘুরিয়ে বলল, বুঝলাম নেতাবাবু, আপনি বড় মাপের রসায়নবিদ। জি অবশ্যই। পরের দিন ভার্সিটি থেকে বের হওয়ার সময় তিহান আজ মাহার পথ আটকে দাঁড়িয়েছে। সাথে শায়েকও ছিল। বাহাত উছিয়ে বলল, নিকাব খোল। কেন? খুলতে বলেছি খোল। বড় ভাইদের আবদার রাখবে না? দুঃখিত, আমি পর্দা করি, আমাকে যেতে দিন, আমি ফার্স্ট ইয়ার না। তাতে কি মিনি? পাশ থেকে একটা মেয়ে এসে মাহার হাত দুটো ধরল। ভার্সিটির অনেক ছেলে মেয়ে তখন সেদিকে তাকিয়ে। মাহা নড়ছে না, চুপ করে দাঁড়িয়ে শুধু চোখগুলো বড় বড় করে রেখেছে। তিহান মাহার নাক পর্যন্ত হাতটা আনলেও নেকাব স্পর্শ করতে পারেনি। মাহা লক্ষ্য করল স্বামীর হাত ধরেছে। বাহাতে সানগ্লাস নামিয়ে বলল, তিহান ব্রো, পাপের বোঝা কেন বাড়াচ্ছ? সবসময় সবকিছুর পিন খুলতে নেই, যদি বোম ব্লাস্ট হয়ে যায়। তিহান বলল। মাহার হাত ছেড়ে দিতেই মাহা চলে গেল। স্বামীর তিহানের কলার ঠিক করে দিতে দিতে বলল, এবার কিছু বললাম না, পরের বার একদম রান টাইনি ছিঁড়ে ফেলবো।
তিহান কথা বাড়ালো না, চুপচাপ চলে গেল। কাশেম গলা খাকারি দিয়ে বলল, বাহ ভাই, তুষি হিরো হো। हीरो नहीं विलेन ही ठीक हो। সকাল সকাল বাড়িতে ঝড় তুলে দিয়েছে মাহার চাচি। মহিব বাড়ি নেই। মাহাকে অপয়া অলক্ষ্যে বলে ভীষণ গালাগাল করছে, অথচ মাহার দোষ হলো সে কেন একটা বেড়াল ছানাকে খেতে দিয়েছে। সাদা বাদামির মিশ্র রঙের বেড়ালটা ভীষণ কিউট দেখতে, কিছুটা বিদেশি বিদেশি ছাপ। মাহা নিজের ঘরে বসে পড়ছিল, দেখে জানালা টপকে একটা বিড়াল ভেতরে ঢুকছে। মাহার সামনে বসে করুণ কণ্ঠে মিউ মিউ করছে। ছোট্ট মিষ্টি ছানাটার বয়স বেশি না, তার হয়তো খিদে পেয়েছে। মাহা তাকে কোলে তুলে রান্নাঘরে নিয়ে যায়। নিজের ভাগের মাছের লেজ থেকে একটুখানি ছিঁড়ে দিলে বাচ্চাটা খেতে থাকে। চাচি সেটা দেখতে পেয়ে ভীষণ ক্ষেপে যায়। তখন থেকে উড়াধুরা বকতে থাকে। মাহা চুপ করে শোনে, কি আর করবে, তার যে কোনো খুঁটি নেই, নেই সেই শক্তি। জোরের খুঁটি কবেই ভেঙে গেছে। মহিব বাড়ি ফিরে দেখে মাহার মনটা খারাপ। মাহা মহিবের কাছে পড়া দেখিয়ে নিতে গেলে মহিব বলে, তোর মন খারাপ কেন? কিছু দরকার? মা কিছু বলেছে? মাহা কোনো জবাব দেয় না। মহিব তার জবাব বুঝে যায়। ভার্সিটির জন্য বের হওয়ার সময় মাকে বলে, তোমাকে শেষবারের মতো বলছি, মাকে আর বকাবকি করবে না, না হলে খুব খারাপ হয়ে যাবে। তবে চাচি তার কথা শুনছে কোথায়? এদিকে টি বাঁধে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড রাজশাহী। এদিকে টি বাঁধে শিয়ামকে নুসরাত জিজ্ঞেস করছে, আচ্ছা, তোমার বাবা কি তোমাকে আজীবন আইবুড়ো করে রাখবে? বিয়ে দেবে না? কতদিন আর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়াবো? কাল বড় ভাই সাফিন শিকদার আসবে। সে আসলে তো আর তোমায় বিয়ে করা হয়েছে, একেই তুমি বিপরীত দলের সভাপতির বোন। কিছুক্ষণ পর নুসরাত আবার বলল, তুমি সত্যি আমায় ভালোবাসো? কোনো সন্দেহ? কোনো গ্যারান্টি? পদ্মায় জাপ দিব। শিয়াম বাঁকা হাসে। নুসরাত বলে, আরে, বিয়ের জন্য বাড়ি থেকে মাথা খারাপ করে দিয়েছে, আমার আর সহ্য হচ্ছে না। শিয়াম তার দিকে তাকিয়ে বলে, চলো বিয়ে করে ফেলি, বর বউ পরে সাজবো। হ্যাঁ? শিয়াম মাথা নাড়িয়ে বলল, করবে আমায় বিয়ে? সিয়াম শিকদারের বউ হবে? নুসরাত মাথা নাড়িয়ে সাই জানায়, তাহলে চলো। সাক্ষী? স্বামীর আছে তো। নুসরাত একটু মুখ বাঁকালো। স্বামীর সিকান্দারটার সাথে তার টম অ্যান্ড সিরিজ সম্পর্ক, পারলে একে অপরকে বোম মেরে উড়িয়ে দেয়। কাজী অফিসে গিয়ে বাইক থেকে নামতেই স্বামীর বলে, চলে এসেছে কালো জাদুর তান্ত্রিক বাঙ্গির বড় নাতিন, সবাই প্রণাম কর তোরা, কাইসা মালা লিয়াইজা। কাশেম, স্বামীর আর কয়জন ছেলেপেলের সাক্ষীতে শিয়াম আর নুসরাতের বিয়ে হয়ে গেল। শিয়াম ভেবেছিল শালার সিকান্দার বড্ড ওভার রিজেক্ট করে দেবেন, কিন্তু তিনি সাদরে তাদের গ্রহণ করলেন। এখানেও স্বামীর কৃতিত্ব। স্বামীর সবসময় নীল লুঙ্গি পরে। লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে নুসরাতের দিকে বাঁকা হয়ে বলল, ও আমার ভাবি গো, বাচকে রহনা রে বাবা, বাচকে রহনা রে, বাচকে রহনা রে বাবা, তুঝ পে নজর হ্যায়। স্বামীর তোর বড় ভাইকে নিতে যাবি না? বৈশা আছে মনে হয়। ওর তো কাল আসার কথা ছিল, আসছি। স্বামীর সোজা কল লাগালো সাফিন সিকান্দারকে। হ্যালো ভাঙা টিন, তুমি কই? ভার্সিটি। জ্বালা বাড়া, আসতেছি। অন্যদিকে ভার্সিটি। মাহাসহ কয়েকজন জুনিয়রকে আটকে রেখেছে একদল ছেলে পেলে। দেখলো চোখে সানগ্লাস, হিরোর মতো দেখতে, কিন্তু বড্ড খারাপ একটা ছেলে জুনিয়র এক মেয়েকে প্রচন্ড রকম বিরক্ত করছে। ছেলেটা যখনই মেয়েটার ঘাড়ে হাত দিতে যাবে, মাহা হুট করে ছেলেটার হাত ধরে ফেলে। ছেলেটা ভ্রুকুঁচকে মাহার দিকে তাকাতেই তার চক্ষু স্থির হয়ে যায় মাহার দুই চোখে। মাহা তার হাত ছেড়ে দিতেই ছেলেটা সানগ্লাস নামালো। তার চোখ দুটো একদম শিয়াম সিকান্দারের মতন। আর যাই হোক, মাহা ওই চোখ দুটো চিনতে ভুল করার কথা না। ছেলেটা মাহাকে জিজ্ঞেস করলো, তোমার সাহস খুব বেশি নেই, তুমি জানো আমি কে? যেই হন না কেন, মানুষ রূপী হারামি, এটা তো বোঝাই যাচ্ছে। বাহ, নজরে খুব দূরদর্শী তুমি। শুক্রিয়া। ছেলেটা বাঁকা হেসে চলে গেল, তার সাথে বাকি ছেলেগুলো। মাহা মেয়েটাকে বলল, তুমি কিছু বলছিলে না কেন? আপু, তুমি ওনাকে চেনো না? কে উনি? আজরাইল? আজরাইল না ইবলিশ? আজরাইল তো ছোটটা।
তাই নাকি? কে উনি? মেয়র আবু সালার সিকান্দারের বড় ছেলে আবু শাফিন সিকান্দার। কেবল আজকে 1.5 বছরের মাথায় জেল থেকে ফিরেছে। খুব ভয় পাও না ওদের? হ্যাঁ, হ্যাঁ আপু। আল্লাহর থেকেও বেশি? মেয়েটা মাথা উঁচিয়ে বলল, না না, তওবা তওবা। তাহলে তুমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, মানে তুমিও সেই অন্যায়ের ভাগীদার। মেয়েটা মাহার কথা শুনে চলে গেল। মুহিব এগিয়ে এলে মাহা জিজ্ঞেস করে, মুহিব ভাই, শাফিন শিকদার কেন জেলে গিয়েছিল? হবু বউ মার্ডারের অভিযোগে। মানে শাফিন শিকদার নিজের বউকে খুন করে জেলে ছিল? হ্যাঁ। মাহা মোটামুটি ধারণা করেই ফেলল সিকান্দারদের প্রত্যেকেই এরকম, তবে সিয়াম সিকান্দারও কি এরকম? তার নামে তো এমন বাজে রেকর্ড নেই, নাই সে জুনিয়রদের বিরক্ত করে। ভার্সিটিতে গিয়ে স্বামীর সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। সেখান থেকে বের হতেই সাফিন স্বামীরকে জড়িয়ে ধরে বলল, কেমন চলছে? ভাঙা টিন তুমি ছাড়া একদম মজা নেই। বাঙ্গির নাতিগুলারে সামলানি মেল্লা জালার। আমি ফুটো মস্তানি ঠিক ছিলাম। শাফিন বাঁকা হাসলো। পেছন থেকে মিরন নামের এক ছেলে বলল, ভাই এই যে ওই মেয়েটার ফাইল। সাফিন ফাইল খুলে দেখতে লাগলে স্বামীর বলল, আরে এ তো ডিপ জলের মা, সোডিয়াম ক্লোরাইড। সাফিন বলল, তুই চিনিস? হ্যাঁ, খাস্সা করে চিনি। কিভাবে? স্বামীর ঘাট চুলকে বলল, ওই মানে সেদিন সুগার লেভেল হাই হয়ে গেছিল তো, থাবড়া মেরে পুরো শরীর নোনতা করে দিছে আর কি। ওই মাগি তোরে চর মারছে? হ্যাঁ ভাই, মুরব্বী মানুষ তাই সম্মান দিয়ে বলছি। যারে যা খুশি কও, প্রয়োজনে মরা নারীরে কইও, কিন্তু ওই আইটেম জুনিয়র ডাইনারে কিছু কবা না। হ্যার শোধ নিজে তুলমু, বাড়ি চল। স্বামীর গাড়ি বের করতে গেলে সাফিন কাশেমকে ডেকে বলে, এই কেসটা কি? আরে সোডিয়াম ক্লোরাইড মানে? ভাইকে আমাকে বলেছে মাহা আপা, তরকারিতে লবণের মতো। আমি কিছুই বুঝি নাই, কিন্তু মন দিয়ে শুনছি। সাফিন কিছু বলে না। দুই ভাই বাইকে করে যেতে যেতে রাস্তায় সাফিন বলে, এই তোর মতি গতি ঠিক সুবিধার লাগছে না। লাগবেও না। কেন? স্বামীর বাইকের গতি বাড়িয়ে তার ছেঁড়া কণ্ঠে গাইতে লাগলো, পড়েছি ভালোবাসায়, আর কে আমাকে পায়, আমিও এবার পার্কে বেড়াবো, কখনো বা সিনেমায়। হায়। শাফিন বলল, থাক, তুই আর কয়টা মেয়ে নিয়ে সিনেমা দেখতে যাবি? সানডে মানডে টুইসডে কোন দিন না তো বাদ নেই। স্বামীর বলল, কি যে বলো না ভাঙাটিন, আমি তো সিঙ্গেল মানুষ, বাচ্চা ছুড়া। ওই শনিবার ইলমার সাথে, রবিবার ঈশিতার সাথে, সোমবার সুমনার সাথে, মঙ্গলবার তেজের সাথে, বুধবার মিথুর সাথে, আর বৃহস্পতিবার মায়ার সাথে একটু পলিটিক্যাল মিটিং করি। শুক্রবার তো ঘুম ধরে খুব, লেডি হসমার কোথাকার। আরে দূর, মন তো কাউকেই দিইনি। তাছাড়া আমি সাদিগত দিক দিয়ে ভার্জিন, খুনগত দিক দিয়েও ভার্জিন, বউগত তো নাই বলি। সাফিন মাথা নেড়ে হাসলো। আমি 14 শিখের এপারে আর ম্যাজিস্ট্রেট মাহাদিবা ফারনাজ মহা ওপারে। আমাকে আজই মাত্র রাজশাহী কেন্দ্রীয় কারাগারে শিফট করা হয়েছে। মহা নিজে আমাকে 3 বছরের সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আপিল পাস করিয়েছে। আমি আসলে রাগের মাথায় ওই শাশুড়ি মায়ের মাথা ফাটিয়ে খুন করেছি কিনা। মাহাদিবা ফারনাজ মাহা আমার থেকে পুরোটা শুনে তারপর বলল, মারলে কেন? বিচার দিতে পারতে। খুব জ্বালাতো। আমার চেয়েও বেশি কষ্ট সহ্য করেছো, গুলি খেয়েছো। কথাগুলো শুনে বেশ আগ্রহ হলো। আমি তাদের পুরো ঘটনা শুনতে চাইলাম। তাছাড়া তাদেরকে চেনে না, বর্তমানে রাজশাহীতে এমন মানুষ নেই। সামির সিকান্দার এখানকার বিখ্যাত লোক, তার হাতেও সময় ছিল, তাই সে শুনিয়ে গেলেন পুরোটা। এখান থেকে বাকিটা আমি বলছি। সামির সিকান্দার আর মাহাদিবা ফারনাজ মাহা কতটা ভয়ানক ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে 3 নমুনা নুসরাত, শিয়াম আর স্বামীর সাথে ইতি বেরিয়েছে মার্কেটে। মন মতো এটা সেটা শপিং করছে সবাই। নুসরাত স্বামীদের ছোট লোকই দেখে ভীষণ বিরক্ত হলো। সে মাত্র 2টা নীল লুঙ্গি ছাড়া কিছুই নেয়নি। দোকানের কর্মচারী যখন জিজ্ঞেস করলো, ভাই জঙ্গি, তার জবাব ছিল এমন, টাকা তোর বাপে দিবে বে, একে তো সামান্য 3 কোনা জাইঙ্গার দাম লিস,
এত এত লুঙ্গি কিনা টাকা শেষ। ইতি দুটোর বেশি জামা কিনে দেয়নি, শিয়াম কিনে দিয়েছে। বিপত্তি ঘটল লিফটের মধ্যে। লিফট আটকে গেল। বাইরে থেকে কাজ চলছে। অক্সিজেন সাপ্লাই সিস্টেম ভালো ছিল, জন্য তাদের খুব একটা অসুবিধে হচ্ছিল না। স্বামীর ক্ষেপে গিয়ে বলল, এর চাই RDA মার্কেটিং ভালো ছিল, বালের মাথা। কিছুক্ষণ পর নুসরাত বলল, একটু দ্রুত করতে বলো না। কেন? মানে আমার খুব জোরে এক পেয়েছে, মানে খুবই জোরে, আর চাপতে পারছি না। কি? হ্যাঁ। স্বামীর আর শিয়াম দুইজনেই একে অপরের দিকে তাকায়। ইতি স্বামীরের আঙ্গুল টেনে জিজ্ঞেস করে, এক মানে কি মামাই? মানে বাঙ্গির নাতি। নুসরাত পা গুটিয়ে দাঁড়িয়ে বলল, এরে শালা, তাড়াতাড়ি করতে বল না, বেরিয়ে গেল। শিয়াব মাথা চুলকাতে লাগলো। স্বামীর ইতির হাত থেকে কোকের কাপটা নিয়ে তার দিকে এগিয়ে দিয়ে বলদের মতো চেহারা নিয়ে বলল, এতে কাজ সারেন, আর তো উপায় নাই। ইতি, শিয়াম, নুসরাত সকলে তার দিকে হাবলার মতো তাকিয়ে। নুসরাত খেপে গিয়ে বলল, দিমাগ খারাপ নাকি শালা? তাইলে এখানেই মুইতালা, বাঙ্গির নাতনি। এত গিলতে কে বলেছিল? সেই মুহূর্তে লিফটের দরজা খুলে গেলে নুসরাত দৌড়ে বাথরুম চলে গেল। শিয়াম দম ফেলে বলল, গুজব, বেজ্জতি আর একটুর জন্য মান ইজ্জত যায় নাই। উফ। শপিং থেকে ফিরে সোজা ভার্সিটি চলে গেল দুই ভাই। ভার্সিটিতে লাইব্রেরির পাশে চরম ভিড় লেগে আছে। গোল জনতা ঠেলে শিয়াম আর স্বামীর ভেতরে ঢুকলো। পুলিশ তদন্ত করছে। ইন্সপেক্টর মাহবুবউদ্দিন হ্যান্ড গ্লাভস হাতে বডিটার গালমুখ ছুঁয়ে বললেন, এটা কিসের ছাপ? মেরেছে তো দা দিয়ে, মুখের উপর এটা। পাশ থেকে মাহা বলে উঠল, জুতার পায়ের ছাপ স্যার, মনে হচ্ছে মুখ খুশে ধরেছি। স্বামীর বিরক্তিকর চেহারায় তাকিয়ে বলে, সব বিষয়ে হাত মারার কি দরকার? বেহুদা হারকাত। মাহবুবউদ্দিন সহ সকলে তার দিকে তাকালো। তুমি কি করে জানো? মাহা ভেতরে যাবার অনুমতি চাইলে মাহতাব তাকে অনুমতি দেয়। মাহা মেয়েটার লাশের ওপর ঝুঁকে বলে, এই দেখুন স্যার, পরিষ্কার কোনো জুতার ছাপ। ছেলেদের জুতা খুব সম্ভব গাল থেকে কান পর্যন্ত এভাবে সোজা করে চেপে ধরা হয়েছে। আর এই যে দেখুন, এটা কুড়াল দিয়ে মারার চিহ্ন, দা নয়, কুড়াল দিয়ে একদম বুক বরাবর কোপ মেরেছে। আর গায়ের চামড়ার দাগগুলি খুব সম্ভবত চামড়ার বেল্টের। মাহার জবাব আর সাহস দেখে মাহবুব সহ সকলে হতবাক। তিনি বললেন, একদম সঠিক ধারণা তোমার। তুমি কি কোনোভাবে এর সাথে জড়িয়ে? না স্যার, আমি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, উডবি লয়ার? না স্যার, আমি BCS দিব, ম্যাজিস্ট্রেট পজিশনের জন্য। ইন্টারেস্টিং। নাম কি তোমার? মাহাদিবা ফারজান মাহা। নাম্বার দিয়ে যাও, প্রয়োজন হলে কল করব। জি। স্বামীর প্যান্টের পকেটে হাত দিয়ে কাশেমের ঘাড়ে হাত দিয়ে বলল, আচ্ছা কাইসা, পুলিশ হলে সহজেই চুরিদের নাম্বার নেওয়া যায়, তাই না? শালায় চালাক আছে ভাই। পুলিশ লাশ নিয়ে চলে গেল। মাহা দূরে সরে বসে পানি খেয়ে গলা ভিজিয়ে আর একবার রক্তাক্ত জায়গাটা দেখলো। গা কাটা দেওয়ার মতো অবস্থা। সবাই বলা বলি করছে। মাহার কি সাহস, পুলিশি ঝামেলায় ঢুকে পড়ল। মাহা বেরিয়ে যাবার সময় পেছন থেকে স্মৃতি চত্বর থেকে স্বামীর বাজখাই কণ্ঠে ডেকে উঠল, ও ম্যাজিস্ট্রেট আফুজান্স, একটু শুনে যান। মাহা কথা কানে না নেওয়ার ভান করলে স্বামীর কাশেমকে বলে তাকে তুলে নিয়ে আসতে। মাহা কোনো কথা না বলে চুপচাপ চলে আসে। কেমন আছেন চরওয়ালি? জি, আল্লাহ ভালোই রাখছে। নজন কিন্তু আপনার হেব্বি ধারালো। আপনার বড় ভাইও এটাই বলেছিল। আরে আপনার মতো সোডিয়াম ক্লোরাইডে ভুল বলতেই পারে না। কি? সোডিয়াম ক্লোরাইড মানে চিনি? আমাকে আপনার মিষ্টি খুকি মনে হয়? কাশেম কিছু বলতেই যাবে, অমনি স্বামীর হাত উঁচিয়ে থামিয়ে বলল, আব্বা আম্মার কথার ভেতর কথা বলতে নাই। বাঙ্গির বাচ্চাগুলোকে আর মানুষ করতে পারলাম না। ও হ্যাঁ, তুমি মিষ্টি কুকি হবে কেন? তুমি তো সাইলেন্ট বোম। ওই মনটা সোডিয়াম ক্লোরাইডের মতো, তাই তুমি সোডিয়াম ক্লোরাইড। আর কিছু এসব ঝামেলায় জড়িও না, কঠিন লেভেলের মারা খাবে। যেদিন খাবো আপনাকে ভাগ দিয়ে যাব। দিও, মারাডাই না হয় দিলে, কিন্তু আমি তোমার থেকে আরেকটা চর পাই। এক গালে থাবড়া মারলে নাকি বিয়া হয় না। আমি তো সিঙ্গেল থাকবার চাই না, আরেকটা তো পাও না গো। ক্ষমা করবেন, হাতের শক্তি খরচ করতে চাচ্ছি না।
যে ফকিন্নির জি গায়ে বল আছে যে খরচ করবা? শুনলাম তো তোমারে নাকি হেব্বি ভালোবাসে। আপনাকে কে দেখতে বলেছে? চোখ আছে দেখে ফেলেছি। এক কাজ কইরো, সহ্য না হইলে আনারস আর দুধ মিশাই খাই ফেইলো। তোমার কেস লড়ার জন্য কেডি পাঠককে হায়ার করব আমি নিজে। ও তুমি তো আবার ফকির নিচ্ছি, কিনতে না পারলে বইলো আমি টাকা দিব নে। জি ধন্যবাদ। যাও বাড়ি যাও, তোমার খোকা ডিপ জল ওয়েট করছে। মাহা চলে যেতে যেতে ভাবলো, কি লেভেলের ধরিবাজ বকাটে, আল্লাহ রক্ষা করুন। কাশিম স্বামীরকে বলল, ভাই সব ঠিকঠাক, কিন্তু সোডিয়াম ক্লোরাইড মানে তো লবণ, এত সবাই জানে। চোপ বাঙ্গির নাতি, চরওয়ালি যখন বলেছে চিনি মানে চিনি, সবাই ভুল। কাশিম মাথা চুলকে গাল নাড়ল। রাতের বেলা মুহিব মাহাকে জিজ্ঞেস করলো, তুই পুলিশের ঝামেলার ভিতরে কেন ঢুকেছিলি? ওইসব রাজনৈতিক কারসাজিতে তোর ঢুকার কোনো কাজ নেই। আব্বু শুনলে পিটাবে। কিন্তু অন্যায় দেখে চুপ করে থাকা তো আরো বড় অন্যায় ভাইয়া। ওকালতি পরে করিস, যা পড়তে বস। শোন, হুম। স্বামীর শিকদার তোকে কিছু বলেছে? এসব ছেড়ে দূরে থাকতে বলেছে। মুহিব মাথা নেড়ে চলে যায়। মাহা ভাবে এই রাজনীতিবিদেরা কি ঝামেলা ছাড়া কিছু বোঝে না। তখনই ফোনে টুং করে শব্দ হয়। ফেসবুক চেক করে মুখটা বাঁকা হয়ে যায়। শিয়াম সিকান্দার বিবাহিত, নতুন বউ নিয়ে পোস্ট করেছে। এদিকে কাশিম স্বামীরকে বলছে, ভাই কি একাই যাবেন? পারবেন যাইতে? আমি যাব, পুলিশ ধরে ফেললে কেসা হয়ে যাবে। আমি একাই 100। তোরা ওই মাহবুব উদ্দিন রে ধরে রাখিস। ফাইল নাম্বার কত? 3 নং সেলফে, 2 নম্বর লাইফে, 8 নম্বর ফাইল, নীল রঙের। ওকে ভাই রনিরে নিয়ে যান। ধ্যাত, তুই যাবি? 4 জন মিলে ফাইল চুরি করতে গেছে রাজপাড়া থানায়। ওখানেই আছে শাফির সিকান্দারের কেস ফাইল। বড্ড চতুরতার সাথে সেই ফাইল চুরি করে এনে আগুনে পুড়িয়ে দিল স্বামীর। তারপর বাড়ি চলে গেল। বাড়ি আসার পর স্বামীর শাফিনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাঙা টিন, সিভানের ব্যাপারে কিছু ভাবলে? না। তা ভাববে কেন? পয়দা করার সময়ও তো ভাবনি। তোমার বাপ বলেছে ওকে নিয়ে আসতে। নিয়ে আয়, তাছাড়া এর পরের বার আমি ইলেকশনে দাঁড়াবো। ওকে যদি তুই সেফ রাখতে পারিস তো সমস্যা কোথায়? সেফ? আমি নিজেই সবসময় পুলিশের নলের ডগায় বসে থাকি, ওকে আর কি সেভ করব? শাফিন আর কোনো জবাব দেয় না। যেদিন তার স্ত্রী ইন্দুলেখাকে খুন করেছিল সেদিনই শ্বশুরবাড়ির লোক তার 8 বছরের বাচ্চা সিভান সিকান্দারকে অনেক হট্টগোলের পর নিয়ে গেছে। সুফি বেগম অনেক করে বলেছিলেন সিভানকে না নিতে, কিন্তু শালার সিকান্দার তখন গোলমাল করতে মানা করেছিলেন। সাফিরের সাথে খুব একটা বেশি কথা বলেন না তিনি। স্বামীর ষাঁড়ের মতো চেঁচিয়ে চেঁচিয়ে ইনায়াকে ডাকছে। ভিডিও কলে কথা বলছে সিভান। ইনায়া দৌড়ে চলে আসে ডাক শুনে। স্বামীর তার মুখের ওপর শার্টটা ছুঁড়ে বলে, এটা এমন কুচকে আছে কেন? আয়রন করে নিয়ে আয়। ইনায়া দৌড়ে চলে যায়। সিভান বলে, এই গরু, তোমার গাবিকে নিয়ে আসো না কেন? আমার ফুপুকে জ্বালাও কেন? মন চাই তাই। কালকে সুন্দর মতো চলে আসবি। তোর মামারে ক আমি গেলে কিন্তু। আচ্ছা। ইনায়া শার্ট নিয়ে আসতেই স্বামীর তার ঘাড়ে হাত দিয়ে বলল, আজকাল পাপাকা পরির ভেতরে তুই আর ডিপ জলের মাই দেখি ঘরের চাকরানি। কি মজা পাস? ভাল লাগে। রঙ্গ তামাশা কাম করতে নাকি ভাল লাগে। আমার আসতে দেরি হবে, তোর চাচারে বলিস। আচ্ছা। স্বামীরের যাওয়ার পানে চেয়ে ইনায়া বলে, কামড়ে না, আমার শামীম শিকদারে ভাল লাগে। আজ অক্টোবর 4, স্বামীরের জন্মদিন। সাফিন আসার পরের দিনই সব উল্টোপাল্টা করে ঘুরিয়ে দিয়েছে সাফিন। বর্তমানে সাফিন সভাপতি, শিয়াম উপসভাপতি আর স্বামীর তথাকথিত ফুটো বস্তান। শালার সিকান্দারকে স্বামীর সহজে বাপ বলে ডাকে না, কারণ স্বামীর শালার সিকান্দারের অবৈধ সন্তান, সেটার মান কেউ মানে না। তবে স্বামীর শালারকে বাপ বলে, ডাকে না। ভাটাপাড়া এলাকায় খুব উন্নয়ন ক্লাবে রাতে সাঙ্গপাঙ্গরা ধুম করে তার জন্মদিন পালন করেছে। তারপর যখন বড়রা চলে গেছে, কাশেম টেনে বের করেছে এক ক্যারেট বিয়ারের বোতল। ঢকঢক করে মদ গিলেছে সবাই। কাশেম টাল্লি হওয়া স্বামীরকে বলছে, ভাই আর গেলেন না, সাফিন ভাই কোবাইব।
সমীর ঢুলছে আর বলছে, এই চোপ শালা, এটা মাল নয়, এটা হইল কস্ট রিমুভার। আপনার আবার কিসের কষ্ট ভাই? হ্যাট, কষ্ট নাই মানে? আরে আমার কোনো কষ্ট নাই, এটা একটা কষ্টের বিষয় না, তাই মাল ঢেলে কষ্টের আগুন নেভাচ্ছি। কাইসা গান বাজা। কাশিম দৌড়ে গিয়ে মিউজিক সিস্টেমে গান চালালো। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়েছি বলেই নিচে গান লাগালো আর টেবিলের ওপর উঠে পরনের নীল লুঙ্গি ছাকিয়ে নাচতে আরম্ভ করলো। হ্যাঁ, হাজির বিরিয়ানি, মালে ঢাল পানি, গাজা দেরে টানি, চর্বে নেশা জমবে খেল, থাকলে আমদানি, নেইরে পেরেশানি, বাংলা হিসেব জানি, ভালো করি মাখো তেল, বাবাকে হাবা হয়ে নাচবো নেশার খেয়ালে, মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে যা হবে দেখা যাবে কাল সকালে। লা 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 লা। গান শেষ হতেই স্বামীরের গালে পড়লো কষা এক চর, মাথা ঝাঁকিয়ে। ক্যারেস সালা। সাফিন তার শার্টের পেছনে কলার চেপে ধরে বলল, তোর বাপের পয়দা করা শালা, কি করছিস হ্যাঁ? ও না, ওই দুঃখ নেভাচ্ছিলাম। নিভেছে? হ্যাঁ। বাড়ি চল। সাফিন গাড়ি বের করতে গেলে কাশেম স্বামীরকে বলল, ভাই কি টাল্লি খাইছেন গোয়া? এইসব ছোটখাটো বোতলে আমি টাল্লি খাই না। দিবার মতো ফকিন্নি জি নয় আমি। কার মতো? হ্যাঁ, তোর মতো। ভাই সাফিন ভাই যে এত জোরে মারলো, দাগ হয়ে গেছে গা। আরে ভালোবাসা যেখানে পিওর, বাস সেখানে শিওর, কোনো ব্যাপার না। বাড়ি ফিরে সোজা নিজের ঘরে গিয়ে ধাম করে বিছানায়। ইনায়া এসে পায়ের জুতা খুলে গিয়ে গেছে। লুঙ্গি শার্ট পুরো গা দিয়ে ঘেন্না মার্কা গন্ধ আসছে। এদিকে মাহা রান্নাঘরে রান্না করছে। চাচি মধুকে বলছে, এইভাবে পরে পরে বয়স হলে কেউ বিয়ে করবে না। বলি, মাহার থেকে তো কিছু শিখে নিতে পারিস। কে করবে তোকে বিয়ে? মধু কানের হেডফোন নামিয়ে বলল, তুমি জানো না ময়ূরপঙ্খী ঘোড়ায় চড়ে আসবে রাজপুত্র স্বর্গঘুরে এসে নিয়ে যাবে। মাহা আস্তে করে একটু হাসে। চাচি মাহার কাছে এসে বলে, আচ্ছা শোন, ওই আমি এক জায়গায় তোর বিয়ে ঠিক করেছি। মানে ঠিক না, ওরা কাল দেখতে আসবে তোকে। আমি জানি আসলে পছন্দ করবে। ওই সব ঠিকঠাকই, তবে সমস্যা হলো লোকটার মানে ছেলেটার আগের বউ মারা গেছে, আর সে কখনো বাবা হতে পারবে না। তবে অনেক বড় লোক, জানিস তো। তুই একদম হ্যাপি সুখে থাকবি। মত নিতে আসিনি, জানিয়ে যাচ্ছি, কাল ভার্সিটি যাবি না। কিন্তু কাল আমার পরীক্ষা আছে। ওরা চলে যাওয়ার পরে যাস। আচ্ছা। বলেই মাহা রাতের রান্না শেষ করে ঘরে চলে গেল। নামাজি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে খোদা, আমার কি এই পৃথিবীতে দুঃখ ছাড়া আর কোনো অস্তিত্ব নেই? মাঝে মাঝে মন চায় অজানা পথে পা বাড়াই, কোনো নতুন অস্তিত্বের খোঁজে। চাচির কথা মতো আজ একদল লোক চলে এসেছে মাহাকে দেখতে। মাহা যেহেতু পর্দা করে, কোনো পুরুষকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আর যার সাথে বিয়ে সে তো আসেইনি। ছেলের যে মা, সে মাহাকে বলল, তুমি রান্না করতে পারো? একটু হেঁটে দেখাও, চুলটা দেখি, নাকটা দেখি। মাহা কিছুই বলল না, কিন্তু যখন শেষে গিয়ে হাতের পোড়া দাগে আপত্তি জানালো, মাহা তখন উঠে দাঁড়িয়ে বলল, বেয়াদবি মাফ করবেন, কিন্তু আমি একটা মানুষ, কোনো দীর্ঘস্থায়ী আসবাবপত্র নই যে একদম বেছে বাছাই করে কিনে নিয়ে যাবেন। তাছাড়া আমাদেরও তো অধিকার আছে আপনার ছেলের সম্পর্কে জানার। উনি কোথায়? আমাকে তো ওনার নামটাও বলা হয়নি। মানুষের অতীত থাকতেই পারে, আমার তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু চাচি এসে মাহাকে বসিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, আজকালকার মেয়ে তো একটু। তখন ওই মহিলার ছেলে চলে আসে। দেখে মনে হচ্ছে না, তবে বয়স আছে। খুব সম্ভব 40-এর কাছাকাছি বয়স হবে। অনেক জোরাজুরির পর মাহা তার সাথে আলাদা কথা বলতে রাজি হয়ে যায়। চাচি বলে পাঠান, কোনো গোলমাল করলে আজ তার খবর আছে। লোকটার সাথে কথা বলে মাহা যা বুঝলো, লোকটার নাম রাফিক, ব্যাংকের চাকরি করি। আগের বউ মরেনি, ছেড়ে চলে গেছে, কারণ সে বাচ্চা জন্ম দিতে পারবে না। সম্মানের খাতিরে সবাই বলে মরে গেছে। মাহার মন সায় দিচ্ছিল না, তবুও সে বিয়েতে রাজি হয়ে যায়। ছেলের বাড়ি থেকে মোটামুটি ছোটখাটো একটা অনুষ্ঠান করে আংটি বদলে ডেট ফিক্স করে যায়। ওরা চলে যাওয়ার পর মাহা দৌড়ের ওপর ভার্সিটি পৌঁছে যায়। 10 মিনিট লেট, তবুও পরীক্ষাটা দিতে পেরেছে। পরীক্ষার পর প্রশ্নটা হাতে নিয়ে বাইরে আসার সময় এক সিনিয়র ছেলে তাকে প্রপোজ করে বসে।
সেটা চোখে পড়ে কাশেমের। কাশেম দৌড়ে গিয়ে স্বামীরের কানে তুলে দেয়। সাবিনও সেখানে উপস্থিত ছিল। স্বামীর বিরক্তিকর চেহারা নিয়ে বলে, তাতে আমার কি, ও আমার বউ না শালি, দেখতে সুন্দরী, দু একটা প্রপোজ তো পাবেই। কিন্তু সাফিন বলল, ছেলেটাকে তুলে নিয়ে কাত করে দে, এমন ভাবে করবি যাতে কেউ টের না পায়। দোষটা যেন প্রয়োজনে মাহার ওপরেই যায়। স্বামীর সেখান থেকে উঠে বাইরে চলে যায়। দেখে মাহা একটা গাছের নিচে বসে, হাতে ছোটখাটো কিসের একটা বই। স্বামীর তার সামনে দাঁড়িয়ে ভূমিকা না করে বলতে শুরু করে, এই যে সোডিয়াম ক্লোরাইড, ক্যাম্পাসে খুব প্রেমের বাতাস ছড়াচ্ছ, শুনলাম তোমার নাকি বিয়া। জি। মাহা চলে যেতে লাগলে স্বামীর পিছনে ঘুরে ডাকলো। দিবা। মাহা বেশ চকিত হয়ে পেছনে তাকালো। এই নামটা ধরে তার বাবা ডাকতো। স্বামীর এগিয়ে গিয়ে বলল, এই যে তোমার হিজাব পিন পড়ে গেছিল পেছনে। তখনই একটা সুন্দরী দেখতে মেয়ে ঠাস করে পিছলা খেয়ে পড়ে যায়। কাশেম এগিয়ে গেলেও স্বামীর তাকিয়েও দেখে না। পায়ে মোচ লাগাতে মেয়েটা কান্না করে দেয়। স্বামীর তখনই আবার নিজের আসল রূপের ঝলক দেখিয়ে বলে, শালার এই জন্যই মেয়ে জাতি ঘৃণা লাগে, পড়তেই পারিনি, ভ্যাক শুরু করে দিয়েছে ন্যাকা। মেয়ে মানেই খালি বাড়ির চাকরানি হওয়ার যোগ্য, গুতা খাইব আর কাম করব, শালির মেচির দল। আজ আবারও মাহা ঠাস করে স্বামীরের গালে চড় বসিয়ে দিল। স্বামীর লুঙ্গি উঁচা করে দাঁড়িয়ে রইল। কাশেম খপ করে মাহার হাত ধরে ঝাঁকি দিয়ে বলল, এই মেয়ে তোমার সাহস কত, আগের বারও কিছু বলিনি। পেছন থেকে একটা মেয়ে এসে কাশেমের হাত ছাড়িয়ে বলল, কাশিম ভাই, আপনি মাহার হাত ধরছেন কেন? কাশেম সরে দাঁড়িয়ে বলল, শ্যামা। শ্যামাঙ্গিনী এক মেয়েকে দেখে কাশেম থ হয়ে গেল। স্বামীর বলল, এই বাচ্চারা হুড়োহুড়ি করো না, সেদিন এক গালে চর খাইছি, আজ আর একটা অভিশাপ উঠছি, বিয়াও হইব। মাহা জ্ঞান দেওয়ার সুরে বলল, মেয়ে জাতিকে ঘৃণা করেন? আপনার কি বাবা আপনাকে পেটে ধরেছিল না চাচা? স্বামীর মাহার বাহাতের কবজি চেপে ধরে বলল, বাপ মা তুলে কথা বলিস না, মেয়ে মানুষ দেখে ভালোবাসা দেখাচ্ছি। মাহা হাত মোচড়াতে মোচড়াতে বলল, আপনি ঘৃণারও যোগ্য না। স্বামীর মাহার হাতটা আরে শক্ত করে ধরে কাছে এগিয়ে জবাব দিল, ঠিক বলেছ, আমি ঘৃণার যোগ্য নই, ভালোবাসার যোগ্য। মাহাকে মেধা টেনে হিঁচড়ে নিয়ে গেল। স্বামীর কাশেমকে বলল, এই কালো সেরির নাম তো মেধা শ্যামা। কাশেম বলল, আমি বলি শ্যামা। কাইলাসুরির কাহিনী কি? কালো বললেন না ভাই, নিজ ইচ্ছায় তো আর কালো হয় নাই। ওরে সালা, লক্কর চক্করের কাহিনী নাকি? কিন্তু কাইসা, তুই তো ফয়সা। আমিও তো নিজ ইচ্ছায় ফর্সা হইনি ভাই। না তা ঠিক, যাই হোক, নাচতে নাচতে আবার ভাঙা টিন্ডে বলা মারায়ও না, বুঝছো শোনা? আব্বা আম্মার পার্সোনাল ম্যাটার। আচ্ছা ভাই, চল। আপনি যান, আমি আছি। আচ্ছা। কাশেম দৌড়ে গেটের কাছে চলে এলো। মেধাকে ধরে বলল, মা। ও শ্যামা দাঁড়াও, রাগ করো না। মাহা ততক্ষণে বাড়ি চলে গেছে। মেধা রাগ দেখিয়ে বলল, কাশিম ভাই, আমার বান্ধবীকে জ্বালাচ্ছিলেন কেন? আমি জানতাম না ও তোমার বান্ধবী, ভাইকে মেরেছিল তাই। রাগ করো না শ্যামা। আপনি আমাকে শ্যামা বলে রেখে কি বোঝাচ্ছেন? আমি হিন্দু তাই? তুমি তো হিন্দু না। তাহলে শ্যামা মানে? তোমার না জানলেও চলবে, তুমি বলো না। আমার জবাব দিলে না। মেধা তার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখেন কাশেম ভাই, আপনি অনেক সুন্দর আর বড়লোক বাড়ির ছেলে। আপনার সাথে আমার যায় না। আমি কালো, আমি অমাবস্যা, আপনি চাঁদ। খালি কালো কালো করো কেন? আমি তোমাকে কোনোদিনও রঙের খোঁচা দিয়েছি? আপনার পাশে আমারে কোনোদিনও মানায় না কাশেম ভাই। তুমি ভুল জানো, কালোই জগতের আলো। আমি তোমার রংটারে ভালোবাসি না, তোমারে ভালোবাসি। মেধা মুচকি একটু হেসে অবাক করা কণ্ঠে বলে, ছন্দ মিলিয়ে বলাই যায়, আলো বাস্তবে কবিও ভেঙচায় কালো। মেধার কথাটা কাশেমের মাথায় শীতল বাতাসের মতো বাড়ি খেতে লাগলো। মেধা চলে গেলে কাশেম সেদিকেই তাকিয়ে রইল। মনে মনে বলল, তবুও মন মানে না, কাইল্লা ছুরিটারেই ভাল লাগে। স্বামীর বাড়ি গিয়ে দেখলো সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে গোলমাটুর সিভান। স্বামীরকে দেখে দৌড়ে এসে বলল, কাকা, এই দেখো আমি লুঙ্গি পরেছি। ওই বাড়িতে কেউ লুঙ্গি পরতে দেয় না।
কামাই করেছিস, লুঙ্গি ঐতিহাসিক পোশাক পরবি না মানে অবশ্যই পরবি। চল ওপরে যাই। চলো। বলেই শিভান স্বামীরের মতো লুঙ্গি উঁচা করে হাঁটতে লাগলো। লুঙ্গির কোনা উপরে তোলাই পেছনের এক পাশ অর্ধেক দৃশ্যমান হতেই স্বামীর দৌড়ে গিয়ে এক হাতে তাকে উল্টো করে কোলে তুলে ওপরে উঠে যেতে যেতে বলল, এই বাঙ্গি, তুইও তো দেখছি ফকিন্নির ঝিয়ের মতো। ভেতরে পরার প্যান্ট নাই তো পরেছিস কেন? লুঙ্গির গোষ্ঠী উদ্ধার করতে। আরে পায়ের রক মাথায় উঠে গেল, সোজা কর আমাকে। তারা ওপরে চলে গেলে সাফিন ইনায়াকে বলল, সিভানের ওপর নজর রাখবি, যখন তখন যেখানে সেখানে যেন না যায়। আচ্ছা। সিভান তার বাপ চাচাদের খুব ভালোবাসে, তবে তার বাবা সবসময় তাকে ব্যস্ততা দেখায়। মৃত্যু কি সে তা বোঝে না। তবে মায়ের মরার দিন কেঁদেছে, খুব কেঁদেছে। স্বামীর সাথে থাকলে সব সময় ফুর্তিতে থাকে। তবে সামনে ইলেকশন, আর স্বামীরও দুধে ধোয়া তুলসী পাতা নয়। তাই সাফিনের একটু চিন্তা হয়। নুসরাতের বাবার বাড়ি থেকে এখনো কোনো রেসপন্স নাই। মানে মেয়েটা যে পালিয়ে বিয়ে করেছে কোনো পাত্তাই নাই। নুসরাত, শিয়াম, স্বামীর, সিভান, ইতি, ইনায়া সকলে এক রুমে বসেছিল। এরই মধ্যে কাজের মেয়ে এসে জিজ্ঞেস করে, বড়বাবু বাড়িতে নাই, রাতে কি রানবো? ভাত না রুটি? ভাত। রুটি? আমি বলছি ভাত। আমি বললাম রুটি। ভাত রুটি করতে করতে শিভান তাদের থামিয়ে বলল, ভাত যোগ রুটি সমান কিছুই না। বিরিয়ানি সবার চলবে, বিরিয়ানি। আচ্ছা। নুসরাতের সাথে শিভান সারা দুনিয়ায় যত গল্প আছে সব একদিনে এই শেষ করে ফেলছে। স্বামীর সবগুলোকে বের করে দিয়ে খাটের উপর শুয়ে হাতের ফোনটা ঘাটাঘাটি করতে লাগলো। হঠাৎ করে কি একটা মনে হয়ে হুট করে বেরিয়ে গেল। গিয়ে পৌঁছলো একটা শুনশান এলাকায়। পিন পতন, নীরবতা, ভয়ঙ্কর পরিবেশ। মাঝখানে বেঁধে রাখা একটা ছেলে। ওটা সেই ছেলেটা যে ছাড়সিটিতে মাহাকে প্রপোজ করেছিল। কাশেম তাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। মোটা লাঠির দু চার বাড়িতেই কাহিল হয়ে গেছে ছেলেটা। তার নাম খুব সম্ভব রুহান। স্বামীর তার মুখের বাঁধন খুলে দিতেই ছেলেটা বলতে শুরু করলো, সামির ভাই, আমাকে চিনতে পারছেন না? স্বামীর ভ্রু কুঁচকে তাকে দেখে বলল, রুহান। তারপর বাঁকা হেসে দুই হাতে লুঙ্গি গুটিয়ে একটা চেয়ারে বসে থুতনিতে হাত দিয়ে রসিকতা করে বলল, তুই? তোর ভাই তোকে খুঁজছে না? খুঁজবেই বা কেন? সভাপতি তিহান ভাইয়ের ছোট ভাই রুহান, সে তো মার্কা মারা বলদ। সে তুই ভাই আসতে যাই হোস, তবে কাকে প্রপোজ করছিলি জানিস? ও, দেখতে ভালো লাগছে। চেহারা না দেখেই তুই জানিস ওটা সাইলেন্ট বোম। টাচ করবি আর ফেটে যাবি। সামনে ইলেকশন না হলে তোকে এখানেই ছিঁড়ে ফেলতাম। দিবার আশেপাশে যেন তোরে না দেখি। যা কাইসা ছাইড়ে দে। রুহানকে মারধর করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে রিপোর্ট করেছে তিহান। সাফিন তার খোঁজ করতে করতে দেখে সে কোথাও যায়নি, বাড়িতে পড়ে ঘুমোচ্ছে। তার মানে নিশ্চয়ই গত রাতে ইচ্ছে মতো নেশা করে এসেছে। হুড়মুড় করে ঘরে ঢুকতেই স্বামীর দুম করে উঠে বসে লুঙ্গি পেঁচাতে পেঁচাতে বলল, দরজাটা নক করা যায় না? আরে রাইতে বেলা ফ্যানের বাতাসে লুঙ্গি আকাশে বউকে খেদিয়ে এখন আমার ইজ্জত ধরে টানা হিসড়া করার এত শখ কেন তোমার? সাফিন বলল, আমি তোর ইজ্জত ধরে টেনেছি? না টানোনি, নজর দিয়েছ। কি বলছো বল? তোরা রুহানকে কেন কেলিয়েছিস? হ্যাঁ, ওই সোডিয়াম ক্লোরাইডে প্রপোজ ওই দিছিল। তাতে তোর কি? আরে আজব, তুমি তো বলেছিলে ছেলেটাকে সরিয়ে দিতে। ওটাই এই মাল। ওটা রুহান ছিল। যাই হোক, চল নিচে চল, আমি দেখছি। স্বামীর ওভাবেই নিচে যেতে লাগলে সাফিন বলল, জেন্দার, নিচে বিশাল জনতা। আরে কুচা মুচা লুঙ্গি পরেই যাবি গা। স্বামীর সিকান্দার গেঞ্জি পরতে পরতে বলল, লুঙ্গি কি বস্ত্রের আন্ডারে পড়ে না? আরে শর্ত মতে বস্ত্র দিয়ে অস্ত্র ঢাকলেই তো চললো না? সাফিন বলদের মতো চেয়ে রইল। স্বামীর নিচে নামতে নামতে দেখলো বাড়িতে এতগুলো পুলিশ। সে সোজা তুহিনের কাছে গিয়ে কানে কানে বলল, বুঝছেন তুহিন ভাই, সামনে ইলেকশন, আপনার কতগুলো ভোট যাইব গা জানেন? তুহিন বলল, তার জন্য তুই আমার ভাইকে মেরে ভর্তা বানাবি নাকি? চেটকাইয়া দিতাম। একটা কারণে ছেড়ে দিছি, আপনি যদি নিজে না যান আমি সাহায্য করি। তুহিন লম্বা ভূমিকা শেষে ঠাস করে রুহানের গালে চর বসিয়ে বলল, দোস্ত তোরই হারামজাদা।
অফিসার ফেরত চাইলেন। কাশেম স্বামীরের কাছে গিয়ে বলল, কি জাদু করলেন ভাই? একের সুপার ডুপার। হ, তোর কাইলানির মতো। ভাই কাইল্লা বলেন না ভাই, শ্যামলা। আপনিও তো শ্যামলা। একটা প্রশ্নের জবাব দিতে পারলে আর কমু না যা। ক, লুঙ্গি কোন ভাষা? বাংলা। হয় নাই, বাঙ্গি লুঙ্গি বর্মি ভাষা। তুই ফেল। কাশেম তবদা খেয়ে চুপ করে রইল। রনি বলল, ভাই এবার কারে ভোট দেবেন? এতদিন ছাত্রলীগের ছিলাম, ছোট ভাঙা টিনরেই দিতাম, কিন্তু আমি তো একটা ফুটো মস্তান বে, যারে ইচ্ছে দিমু মাইরা। দুটা তো একই মাল, ভাঙা টিন আর সাদা টিন। তহিন সাফিনের কথা বলছে, সিভান এসে বলল। আমিও ভোট দিব। স্বামীর বলল, কারে দিবি? বাবাকে। দিস। কাশেম আর রনি একে অপরের দিকে তাকিয়ে বলল, আপ সিভান কি করে ভোট দেবে ভাই?